ইমিগ্রেশনে যাব, কী কী লাগবে না লাগবে ডকুমেন্ট সব বলবো। এখন ছাতা ছাতা দেখতে তাই না কেমন কেবে আজকে কাজ নেই। তো বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। তো যেটা মেইন হয়ে গেছে সেটা হচ্ছে যে তোমাদের লাগেজের যে ব্যাপারটা বলে দিই, এখানে কিন্তু কেবিন লাগেজ মোটামুটি 7 কেজির মতন অ্যালাউ করে। দেখতে দেখতে ইউটিউব প্ল্যাটফর্মে 4 বছর হতে যায়। এই 4 বছরে দেশের বিভিন্ন কোণ এক্সপ্লোর করেছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তবে হ্যাঁ, গ্রোথের কথা বলতে গেলে বলবো যে হয়তো এতদিনে চ্যানেল মানিটাইজ হয়ে যাওয়া উচিত ছিল। আসলে সমস্যা এটাই যে ফুল টাইম ব্লগিং করা মধ্যবিত্ত পরিবারের কাছে এক কথায় অসম্ভব। প্রথমত নিজের চাকরি বা ব্যবসা ছেড়ে একটি চ্যানেলকে দাঁড় করাতে গেলে একটি ফুল টাইম জবের মতন পরিশ্রম করতে হয়, যেটা সাধারণ মানুষের অনেকেই বোঝেন না। আর দ্বিতীয়ত রেগুলার ভিডিও এডিট করে আপলোড করাও একটা মস্ত বড় ফ্যাক্টর। তবে তোমাদের আশীর্বাদে অনেকটা পথ চলে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের লক্ষ্যের খুব কাছাকাছিই আছি। এমন সময় দাঁড়িয়ে গত বছর অর্থাৎ 2024 সালের শেষের দিকে ঠিক করি একটু ডিফারেন্ট কিছু করার। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে এক দুঃসাহসিক পদক্ষেপ নিলাম। বেরিয়ে পড়লাম দেশের বাইরে, পা রাখলাম বিদেশের মাটিতে। না, পাসপোর্ট ছাড়া নেপাল বা ভুটান ভ্রমণ নয়, পা দেব ভারতীয়দের মধ্যে খুবই জনপ্রিয় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর দেশ মালয়েশিয়াতে। হ্যাঁ, আমার কাছে এটা রঙিন গল্পের চেয়ে কম কিছু না। আর এই গল্প ভাগ করে নেব তোমাদের সাথে। চলো এই গল্প শুরু করি ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে, যেখান থেকে রওনা দেব মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুরের উদ্দেশ্যে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্প কথা। তো লাইফে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে চলেছি। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি হচ্ছে মালয়েশিয়াতে। আমার ফ্লাইট হচ্ছে তোমার ভুবনেশ্বর থেকে রয়েছে। এখন আমি ভুবনেশ্বর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড এক্সাইটেড, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে নার্ভাসও রয়েছি। কারণ যেহেতু প্রথমবার ফ্লাইট চড়া, যেহেতু প্রথমবার এরকম একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে যাচ্ছি, তো সেই কারণে একটু নার্ভাস রয়েছি। তো তোমাদেরকে ফ্লাইটের ডিটেল সমস্ত কিছু ভেতরে আগে এন্ট্রি করি, তারপর তোমাদেরকে সব জানাচ্ছি। চলো। তো এখানে কিন্তু একটা মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে। যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করবে, মানে বিভিন্ন দেশ থেকে যারা আসবে, তারা কিন্তু এয়ারপোর্টের বাইরে কিন্তু মানি এক্সচেঞ্জ কাউন্টার পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা এক্সচেঞ্জ করিয়ে নিতে পারো। তো এখন এন্ট্রি করার সময় তোমাদের ভেতরে, বাইরে নয় ভেতরে, তোমাদের পাসপোর্ট আর টিকিট দেখবে, ঠিক আছে, দেখে ওনারা ছেড়ে দেবেন। তারপর রেসপেক্টিভ যে কাউন্টার রয়েছে, এয়ার এশিয়াতে যাচ্ছি যেহেতু, তো এই জন্য এয়ার এশিয়ার কাউন্টারে দাঁড়াবো। ওরা পাসপোর্ট টিকিট দেখে বোর্ডিং পাস দেবে এবং লাগেজের ওয়েট টেট করবে, এই কাজগুলো করবে। তো বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। তো যেটা মেইন হয়ে গেছে সেটা হচ্ছে যে তোমাদের লাগেজের যে ব্যাপারটা বলে দিই, এখানে কিন্তু কেবিন লাগেজ মোটামুটি 7 কেজির মতন অ্যালাউ করে। এবার যদি তোমরা দুজন যাও তাহলে সেটা ম্যাক্সিমাম 14 থেকে 15 কেজি ওরা অবধি অ্যালাউ করতে পারে। কিন্তু আমার হয়ে গেছে 18 কেজি, ঠিক আছে, মানে প্রায় 4 কেজি মতন এক্সট্রা হয়ে গেছে। তো সেই কারণে ওনাদেরকে আমাদেরকে পে করতে হয়েছে, এক্সট্রা পে করতে হয়েছে। সেটা মিনিমাম 2500 টাকা মতন পে করতে হয়েছে। আর উইন্ডো সিট নিয়েছি সেই কারণে 1100 টাকা পে করতে হয়েছে, মানে টোটাল আমাকে 3600 টাকা পে করতে হচ্ছে। ইভেন আমি যখন এরপর থেকে যখন যে মানে যদি তোমাদের কোনো কানেক্টিং ফ্লাইট থাকে
তাহলে কিন্তু তোমাদেরকে এই যে মানে লাগেজ যদি তোমরা না কমাও তোমাদের কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পে করতে হবে। তো এখন বোর্ডিং পাস নাও হয়ে গেছে, ইমিগ্রেশন যেহেতু এখনও স্টার্ট হয়নি সেই কারণে আমাদেরকে ওয়েট করতে হবে, ইমিগ্রেশন শুরু হলে দেখাবো। বসে আছি এয়ারপোর্টে অলরেডি ফ্লাইট অনেকটা লেট, 1 ঘন্টার মতন লেট হয়ে গেছে। তো বসে আছি, এখন ইমিগ্রেশন শুরু হয়নি। এয়ারপোর্টটা এতটাই ছোট, আমি যেখানে বসে আছি তার সোজাসুজি হচ্ছে এয়ার এশিয়ার কাউন্টার, ঠিক তার কোনাকুনি দেখো ওই যে ইয়ে দেখা যাচ্ছে, টিন দেখা যাচ্ছে, ঠিক আছে। দাঁড়াও আমি তোমাদেরকে একটু জুম করে যে দেখো টিন দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে ইমিগ্রেশনের ঠিক পরেই হচ্ছে সিকিউরিটি চেকিং হবে। তো বুঝতেই পারছো যে এয়ারপোর্টটা খুব ছোট। আচ্ছা, ইমিগ্রেশন শুরু হয়ে গেছে। তোমরা জানো যে ইমিগ্রেশনে কিন্তু ক্যামেরা কোনো কিছু অ্যালাউড নয়, তাই এখন কোনো ভিডিও করতে পারবো না, এটা হয়ে যাক তারপরে। এখন সমস্ত যুদ্ধ কমপ্লিট করলাম, যুদ্ধ কমপ্লিট করার পরে এসে বসেছি, তাই এখন ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদেরকে তখন দেখিয়ে দিলাম যে ইমিগ্রেশন অফিসারের কাছে যাচ্ছে ইমিগ্রেশনের জন্য। তো ইমিগ্রেশনের অফিসার কিছু জিজ্ঞাসা করেননি, শুধু তোমাদের টিকিটটা দেখবে, রিটার্ন টিকিট কবে আছে সেটা দেখবে, এবং পাসপোর্টটা দেখবে, বোর্ডিং পাসটা দেখবে, দিয়ে ছাপ্পাটা মেরে দেবে, ঠিক আছে। কোনো এমডিএসির কিছু দেখেনি, জাস্ট শুধু রিটার্ন টিকিটেই দেখেছে পাসপোর্ট। এবার যেখানে মেন সময়টা লেগেছে সেটা হচ্ছে সিকিউরিটি ক্লিয়ারেন্সে, ঠিক আছে। সমস্ত কিছু তোমাকে খুলে দিতে হবে, তোমার যদি বেল্ট থাকে বেল্ট দিতে হবে, ব্যাগ দিতে হবে, ঘড়ি খুলে দিতে হবে, ফোন দিতে হবে, চার্জার দিতে হবে, কারণ পাওয়ার ব্যাঙ্ক থাকলে সেগুলো দিতে হবে, সমস্ত গ্যাজেট, ট্রাইপডস, মাইক, সমস্ত কিছু দিতে হবে। যারা ব্লগিং করো, অ্যাকশন ক্যামেরা, তার ব্যাটারি, সমুখ ডিএসএলআরকে ছবি তোলার জন্য ডিএসএলআর নিয়ে যাও, তারও দিতে হবে, সব কিছু চার্জার সমস্ত কিছু দিতে হবে। ট্রলি তো চেকিং হবেই। এবার ওদের যদি কোনো রকম কিছু মানে কী বলবো অসুবিধা হয়, ওরা কিন্তু সেটা ফেলে দেয়। আমার একটা পাউডার ছিল, সেটা কিন্তু ওরা ফেলে দিয়েছে, নিতে দেয়। এবং জল তোমাদেরকে খালি বোতল নিয়ে ওদের চেকিং করতে হবে, তারপরে তোমার জল ভরার জায়গা থাকবে, সেখান থেকে জল ভরে নেবে। জল ভর্তি বোতল কিন্তু ওরা কিন্তু অ্যালাউ করবে না, বোতল সমেত নিয়ে নেবে, সে যত দামি বোতল। তার জন্য জলটা ফেলে তোমরা খালি বোতলটা নিয়ে আসবে চেকিংয়ের সময়। তো এইটা হচ্ছে কথা। যারা ভাবো যে না ব্লগিং করাটা খুব সোজা একটা জিনিস, তারা চেকিংয়ের সময় বুঝতে পারে যে তাদের ট্রাইপড এটা কী ওটা কী করে হাজারো একটা প্রশ্ন করে, ঠিক আছে। তো এইটুকু বলা, এখন বসে আছি, এখন বাজে মোটামুটি 11:30 বা 1টা বাজে 10 মিনিটে ছাড়বে ফ্লাইট, টেক অফ করবে ফ্লাইট। তো সেই কারণে এখন বসে আছি। এই দেখো এখানে একটাই দোকান আছে এয়ারপোর্টে, ঠিক আছে, স্ন্যাক্স বার বলে। এখানে কফি হচ্ছে 250, চা হচ্ছে 220, ঠিক আছে, এর কমই কিছু নেই। তাই মানে কী আর বলবো, কিছু বলার নেই আমার। তো আর ওইখানে একটা কাচের রুম আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সব এয়ারপোর্টেই থাকে। আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি, ওই যে কাচের রুমটা, ওইখানে তোমরা চাইলে স্মোক করতে পারো। তো এটা হচ্ছে স্মোকিং রুম, ঠিক আছে। এই যে এইখানে প্রেস করলে পরে যারা স্মোক করো, এই যে গোল যে ইয়েটা রয়েছে ফুটোটা, সেটার ভেতরে দেখো আমি প্রেস করলে দেখো একটা লাল মতন আগুনের মতন দেখা যাচ্ছে, ওখানে তোমরা সিগারেটটা ধরলেই কিন্তু ইয়ে করতে পারবে, মানে ধরাতে পারবে। আর এইখানে হচ্ছে দাঁড়িয়ে খাবে, খেয়ে এইখানে ছাই সিগারেট সমস্ত কিছু ফেলবে। আর ভেবো না এটা আমি খেয়েছি। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে অনেকগুলো, নিচে আছে 4টে করে, মানে 12টা আছে, ঠিক আছে। তোমরা নিজেদের চার্জার দিয়ে এখানে কিন্তু চার্জে বসিয়ে দিতে পারো। তো চলো এখন কি বসি। তোমাদেরকে এমডিএসির ব্যাপারে একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে মালয়েশিয়া ভিসা ফ্রি কান্ট্রি শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ানদের জন্য, ঠিক আছে। ভিসা ফ্রি শুধুমাত্র এমডিএসির মানে হচ্ছে যে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভেল কার্ড। তোমরা যখন মালয়েশিয়াতে প্রথম পা রাখছো, এটা ইন্ডিয়ানদের জন্য নয়, অল ওভার যতগুলো কান্ট্রি রয়েছে সেই সব কান্ট্রি থেকে যখন মানুষ আসবে মালয়েশিয়াতে, তখন ভিসার সাথে এই জিনিসটা লাগবে। কিন্তু ইন্ডিয়ানদের জন্য শুধু এমডিএসি, মানে মালয়েশিয়ার ডিজিটাল অ্যারাইভেল কার্ড, ঠিক আছে। আচ্ছা,
এমডিএসি ফিল আপ করার জন্য কিছু বেসিক মানে তথ্য লাগে। সেটা হচ্ছে তোমার নাম, তুমি পাসপোর্ট নাম্বার, তুমি কবে মালয়েশিয়াতে ঢুকছো এবং কবে বেরোচ্ছো, এবং মালয়েশিয়াতে পৌঁছে যেদিন তুমি ফার্স্ট হোটেলটা থাকছো তার নাম, অ্যাড্রেস, এগুলো সমস্ত কিছু লাগছে। সেখানে যদি তুমি 5 দিন থাকো, 5 দিনের মধ্যে ফার্স্ট যেদিন যে হোটেলটায় থাকবে সেই হোটেলটা দিতে হবে। এবং দেওয়ার পরে তোমরা সাবমিট করবে, ভালো করে স্পেলিং চেক করে নেবে, করে নিয়ে তোমরা সাবমিট করবে। করার পর তোমাদেরকে একটা মেলের মতো, মানে জিমেলে যে জিমেল আইডিটা দেবে সেই জিমেলে তোমাদের একটা পিন আসবে। সেই পিনটা দিয়ে তোমরা লগ ইন করার পর ওরকম একটা ফর্ম আসবে, ঠিক আছে? ওখানে পিন দেখাবে, পিন দেবে, ইন্ডিয়া দেবে, ঠিক আছে? দেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দেবে, আসবে, আসার ঠিক পাশে দেখবে একটা পিডিএফ মতন সাইন দেখাবে। ওই পিডিএফে গিয়ে ক্লিক করলে পরে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এবার তোমরা চাইলে সেটা তোমাদের সফট কপিও রাখতে পারো ফোনে, আবার চাইলে হার্ড কপিও নিয়ে আসতে পারো। তো আমি বলবো তোমরা হার্ড কপি নিয়ে এসো নিজেদের কাছে, কারণ কখন দেখতে চাইবে ওই ফোন খুঁজে বের করা, মেল ঘেটে বের করার থেকে আমার মনে হয় হার্ড কপি দেখিয়ে দেওয়াটাই ভালো। এটা বাজে আর ফ্রি ওয়াইফাই নেবে, এক স্টেশনে ফ্রি ওয়াইফাই দেয়, এয়ারপোর্টে তো আবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই নেই। কী বলবো, কিছু বলার নেই আর, খালি শুধু পয়সা পয়সা পয়সা। আরেকটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই, এমডিএসিটা তোমরা কখন ফিল আপ করবে। এমডিএসিটা ফিল আপ করবে তোমাদের জার্নির যে ডেট থাকবে তার 72 ঘন্টা আগে। ওখানে লেখা থাকে ওয়েবসাইটে, বাট 72 ঘন্টা আগে দেখায় না, ওটা 48 ঘন্টা আগে করতে হবে। ধরো তোমাদের জার্নি যদি থাকে 20 তারিখে, তাহলে কিন্তু তোমাদেরকে 18 তারিখ 12টার পর করতে হবে। মানে ধরো যে টাইমে তোমাদের ফ্লাইট, তোমরা মালয়েশিয়াতে পৌঁছাবে সেই ডেট অনুযায়ী তার 2 দিন আগে তোমাদেরকে এমডিএসি ফিল আপ করতে হবে। কিন্তু চালু হয়ে গেছে, 12:30 হওয়ার কথা ছিল, সেটা 12:20 থেকেই চালু হয়ে গেছে। এখন যাচ্ছি লাইনে দাঁড়িয়ে। যাওয়ার জন্য এখন বাসে উঠে পড়েছি। বোর্ডিং পাস কমপ্লিট করেছে, দেখো ফ্লাইট দাঁড়িয়ে আছে, খুব এক্সাইটেড লাগছে। আমি আকাশে দেখি এইটুকু সাইজে, দেখো ফ্লাইট সব দাঁড় করানো রয়েছে রানওয়েতে। আমাদের ফ্লাইটও এসে গেছে, ফ্লাইটের কাছে। এখন নামবো বাস থেকে। তোমাদেরকে ফ্লাইটের ইনফরমেশন দেওয়া হবে। ফ্লাইট হচ্ছে A330, ঠিক আছে? যেটা ভুবনেশ্বর থেকে ছাড়ার কথা ছিল হচ্ছে 11টা বাজতে 50 মিনিটে, যেটা 1 ঘন্টা লেট করে ছাড়ছে হচ্ছে 1টা বাজতে 10 মিনিটে, 7টা 10-এ পৌঁছাবে। আর এরিয়াল ডিস্টেন্স হচ্ছে 2600 কিলোমিটার। Going to Kuala Lumpur. First of all, we apologize for the delay of the aircraft due to the we'll ever trust, yeah. No, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on.
পেয়েছো ক্লিপিংসে। তো চলো ফ্লাইটের ভেতরের ওয়াশরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, এই দেখো ফ্লাইটে মেনু কার্ড আছে, যারা ডিনার করনি তারা কিন্তু ফ্লাইটে ডিনার করতে পারো। লাসি লেমা, ঠিক আছে, এটা ওদের ফুড, ওখানকার ফুড, মালয়েশিয়ার ফুড, ঠিক আছে। এটা কি জাম্বো, এই যে এখানে কিন্তু সব রিঙ্গিত, কিন্তু ফ্লাইটে ওঠার পর থেকে কিন্তু মালয়েশিয়ান কারেন্সি হচ্ছে রিঙ্গিত, যেটা তোমাদেরকে কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে আসতে হবে কলকাতা থেকে। এই যে দেখো এখানে কিন্তু রিঙ্গিতে অ্যাকসেপ্ট করবে, 19 রিঙ্গিত। এই যে দেখো এখানে রয়েছে, এটাও চিকেনের একটা রাইস রয়েছে, তো চিকেন বিরিয়ানি রয়েছে, এটা প্রন অ্যান্ড চিকেন ওয়ান্টন নুডলস আছে, এটা হচ্ছে হায়দ্রাবাদি ভেজিটেবল বিরিয়ানি, এটা রোস্টেড চিকেন উইথ ব্ল্যাক পেপার সস, যারা খুব হেলদি তারা। এটা হচ্ছে কিড জোন, ঠিক আছে, পেস্ট্রি পাওয়া যায় এখানে সব। এই যে স্যান্ডউইচ, চিকেন কারি স্টাফ এইসব পাওয়া যাচ্ছে, এগুলো বাচ্চাদের সব। আর পিছনের দিকে আছে হচ্ছে এইসব টি, ঠিক আছে, সব টি, এগুলো কফি টি 8 রিঙ্গিত, ঠিক আছে। এই যে কোকোনাট লাতে, আমেরিকানো, ঠিক আছে, ক্যাফে লাতে সব আছে। এগুলো তোমরা চাইলে যে কিটক্যাটও পাবে, সব পাবে, সব পাবে তোমরা। এখন ডিনার করবো ফ্লাইটে, তো অর্ডার করলাম। এয়ার হোস্টেস যিনি আছেন তারা সার্ভ করছেন, এটা দিয়েছেন চিকেন বিরিয়ানি। তো এখন এই খাবারগুলো it's the same, sir. Yeah, it's the same price. Sorry? This is warm. This is already hot, sir. এটার গন্ধটা দারুণ বেরিয়েছে। এটা কাটা চামচ দিয়ে হচ্ছে, আমি ভেরি সরি। এরকম ছাতা ছাতা দেখতে, তাই না কেমন খেয়ে আজকে কাজটাই হালকা মাছটাকে ভেজেছে, প্রনটাকে, এটা মাছের গন্ধ আছে, ঠিক আছে, আমার ভালো লাগছে, এটা বেশি ভালো চিকেন বিরিয়ানি। ভেজিস, ঠিক আছে, সি ফুড, মানে কিছু দেওয়া আছে। হচ্ছে চিকেন বিরিয়ানি, কলকাতা স্টাইলের বিরিয়ানি কেউ ভেবো না, এখানে চিকেন দেওয়া আছে ছোটো ছোটো পিস। আর এটা কি দেওয়া আছে, ও এটা কারিটা দেওয়া আছে, ঠিক আছে। আর এটা রাইস, কে বলছি, টেস্টটা ভালো, খেতে হচ্ছে বিরিয়ানি যেরকম দেখতে হয় সেরকম, কিন্তু টেস্টটা ভালো। এখানে বিরিয়ানির যেরকম ট্রেনের যে বিরিয়ানি ওই ফ্লেভারটা রয়েছে, আর চিকেনের আলাদা দিয়েছে, চিকেন কারি বলা যেতে পারে, সেটা দিয়েছে। তো খেতে খারাপ লাগছে না, চিকেনের পিস পুরো সলিড পিস, ভালো খেতে, মাংসটা ফ্রেশ, নরম, বেশ ডাল চাতে ভেঙে গেল, ভালো খেতে। আচ্ছা, এই
গন্ধ আছে। জেসমিন টি মানে এটা জুঁই ফুলের গন্ধ। তো খাওয়া দাওয়া হলো, আমি এখন টি খেয়ে, রিডিং লাইট চলছে, টি খেয়ে আমি একটু ঘুমাবো, তারপর তোমাদেরকে সকালে আকাশটা দেখাবো। এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। Kuala Lumpur is looking good with the ground temperature approximately 26 degrees Celsius. এই যে দেখো আকাশটা, ঠিক সকাল হওয়ার পূর্ব অবস্থা। ঠিক আছে, যেহেতু আমি সাউথ ইস্ট এশিয়াতে যাচ্ছি, আমাদের থেকে টাইম জোন সম্পূর্ণ আলাদা, ওরা 2.5 ঘন্টা এগিয়ে আছে। তো সেই কারণে কিন্তু দেখো ওখানে সকাল হচ্ছে, মানে আমাদের যেরকম 4:30 5টার সময় আকাশ যেরকম থাকে, ঠিক ওই রকম মানে হচ্ছে এখন। এই যে দেখো এখন আমি মালয়েশিয়ার আকাশে উঠছি, দেখেছো আকাশটা খুব দারুণ লাগছে। আকাশটা যেমন দারুণ লাগছে, আর ফ্লাইটের উইংসটাও সুন্দর দুলছে, দেখতে দারুণ লাগছে। Kuala Lumpur is looking good with the ground temperature approximately 26 degrees Celsius. Now we'd like to do oxygen flow. Sebab saya main tapi sound saya let's give up for on behalf of Captain Crew, myself and the rest of the crew. We'd like to thank you for choosing the mission. Let's thank you for landing in the local theater. Let's see in Kuala Lumpur. Thank you very much. জার্নি কমপ্লিট, সম্পূর্ণ একটা নতুন দেশ, নতুন জায়গা ল্যান্ড করে গেছি। একটা দারুণ অভিজ্ঞতা, রাতের আকাশ থেকে সকালের সূর্য দেখা, অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স। তো এখন দেখতেই পাচ্ছ রানওয়েতে Kuala Lumpur International Airport. The local time now. সোজা কাউন্টার আছে, ইমিগ্রেশন। এয়ারপোর্টে রয়েছে কুয়ালালামপুর
এয়ারপোর্টে। এখন যাবো ইমিগ্রেশন করতে। জানো যে ইমিগ্রেশনে ক্যামেরা অন করা যায় না, তো ইমিগ্রেশনে যাবো, কী কী লাগবে না লাগবে ডকুমেন্ট সব বলবো। ইন্ডিয়ান টাইম হচ্ছে এখন 5টা 2 আর কুয়ালালামপুরের টাইম হচ্ছে 7টা 32, বুঝে গেছে, 2.5 ঘন্টার ডিফারেন্স রয়েছে। তো যাই, ইমিগ্রেশনটা এখন একটা বড় কাজ আমার কাছে, ওটা আগে ক্লিয়ার করি, তবে বাকি কথা বলছি। এখন মালয়েশিয়ার এয়ারপোর্টের ভেতরে আমি দাঁড়িয়ে আছি। ইমিগ্রেশনে বেশি কিছু প্রশ্ন করেনি, আমি কতদিন থাকবো, কী করি বাই প্রফেশন, আর জাস্ট MDSCটা দেখলো, পাসপোর্টের স্ট্যাম্প মারলো, আঙুলের ছাপ নিল, ব্যাস ছেড়ে দিয়েছে, আর কিছু জিজ্ঞাসা করে। ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে বললামই। এয়ারপোর্টের নিচে, এয়ারপোর্টের থেকে এখন অবধি বেরোয়নি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওদের নিচে গ্রাউন্ডে মানে মলের মতন আছে, ওটা তোমার এয়ারপোর্ট না শপিং মল ধরতে পারবে, ঠিক আছে, আর এয়ারপোর্ট না শপিং মল বুঝতে পারবে না, ঠিক আছে। নিচে আবার অনেক দোকানপাট আছে, সেখানে এসেছি, এসে এখন চা খাচ্ছি সকাল সকাল। এখন ইন্ডিয়ার সময় 6টা 15 আর এখানে সময় হচ্ছে 9টা 10, মানে 8টা 50। তো এখন চাটা খাই, খেয়ে বলছি, একবার পাঠিয়েছি, অলরেডি পাঠিয়েছিলাম, চায়ে চিনি হয়নি, মানে আমি যেরকম চিনি খাই ওরকম চিনি হয়নি, তাই আবার দিয়েছে, দেখি খেয়ে। হ্যাঁ, এবার ঠিক আছে, দারুণ চাটা, এবার খাই। তোমাদেরকে বলি যে কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের ইমিগ্রেশনের জন্য। সবার আগে তোমাদের 6 মাসের ভ্যালিডিটি পাসপোর্ট দরকার, ঠিক আছে, যেখানে তোমাদের অ্যাটলিস্ট 2 পেজ ফাঁকা থাকবে পাসপোর্টে, যাতে ওরা যে দেশ থেকে তুমি যাচ্ছ সেই দেশের স্ট্যাম্প এবং যে দেশে তুমি পৌঁছাচ্ছ সেই দেশের স্ট্যাম্প যাতে ওরা মারতে পারে, সেই রকম পেজ তোমাকে ফাঁকা রাখতে হবে প্রথম। দ্বিতীয় কথা, যেহেতু আমি মালয়েশিয়া এসেছি তাই মালয়েশিয়ার ক্ষেত্রে বলছি, MDSC ইন্ডিয়ানদের জন্য লাগবে, এবং অন্যান্য যে দেশ আছে সেই দেশের প্যাসেঞ্জারদের জন্য ভিসা প্লাস MDSC লাগবে, ঠিক আছে। তার সাথে লাগবে হচ্ছে হোটেল বুকিং ভাউচার, কারণ তোমরা জানো যে হোটেল বুকিং না করলে তোমরা MDSCটা ফিল আপ করতে পারবে না, যে হোটেল বুকিং ভাউচার অবশ্যই তোমরা রাখবে। এবং এটাও বললাম তোমাদেরকে, যদি তোমাদের কোনো কানেক্টিং ফ্লাইট থাকে সেটা তোমরা বলে দেবে, এবং বলে দেওয়ার পর সেই টিকিটটাও তোমরা দেখিয়ে দেবে। তো এই ডকুমেন্টসগুলো তোমরা নিজেদের সাথে রাখবে, এবং রিটার্ন টিকিটও কিন্তু তোমাদেরকে দেখাতে হবে যে তোমরা কবে দেশ ছাড়ছো। তোমরা তো এখানে বছরের পর বছর পড়ে থাকতে পারবে না, তোমাদেরকে রিটার্ন টিকিট দেখবে। তো রিটার্ন টিকিট সব কিছুর আমি বলবো প্রিন্ট আউট করে গুছিয়ে ফাইলে করে ভরে নিয়ে তোমরা যাবে যাতে, এবং পাসপোর্ট দেবে যখন ইমিগ্রেশনে, বিশেষ করে এই মালয়েশিয়ার কথা বলছি, কভার সমেত কিন্তু দিলে চলবে না, এখন অনেক কাস্টমাইজ কভার বেরিয়েছে, সেই কভারে ভরা থাকলে কিন্তু পাসপোর্ট চলবে না, পাসপোর্ট খুলে শুধু পাসপোর্টটাই দিতে হবে, এর বেশি কিছু দেওয়া যাবে না। আচ্ছা, ইনড্রাইভ বুক করলাম এয়ারপোর্ট থেকে, চা খেয়ে বেরিয়ে ইনড্রাইভ বুক করে এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। তো চেষ্টায় আছি যে হোটেলের লাগেজ রেখে আবার বেরোনোর, তো দেখি কত দূর কী করতে পারি। আর এখানে কিন্তু ইনড্রাইভ আর গ্র্যাব চলে, অনলাইন ক্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের ওখানে যেমন উবের, ওলা, র্যাপিডোগুলো চলে, এখানে কিন্তু গ্র্যাব আর ইনড্রাইভ চলে। আর এখানে একটা জিনিস হচ্ছে, ওরা কিন্তু ক্যান্সেল করে না, তুমি যতক্ষণ নিজে থেকে ক্যান্সেল না করবে ততক্ষণ ঠিক আছে, কিন্তু ওরা নিজে থেকে ক্যান্সেল করে না। তুমি যেখানেই থাকো না কেন, যে পয়েন্টে ওরা চেষ্টা করে যে ছবি তুলে যে করে হোক আসার, তো ওরা কিন্তু ক্যান্সেল করে না। তোমরা যদি বুক করো